বাংলাদেশের জাতীয় নির্বাচনের ইতিহাসে এমন নির্বাচন নতুন নয়, যেখানে ভোটের চেয়েও ফলাফল নিয়ে আলোচনা বেশি হয়। প্রচারের মাঠে যেমন উত্তাপ ছিল, ভোট শেষ হওয়ার পর সেই উত্তাপ রূপ নিচ্ছে অনিশ্চয়তায়। এই অনিশ্চয়তার কেন্দ্রে এখন একটি প্রশ্নই ঘুরছে: পরাজিত শক্তি কি এই ফলাফল মেনে নেবে? এবারের নির্বাচনে আলোচনায় এসেছিলেন অনেক পরিচিত মুখ। ধর্মভিত্তিক রাজনীতির মাঠে যারা বছরের পর বছর সরব ছিলেন, তাদের কয়েকজন এই নির্বাচনে হেভিওয়েট হিসেবেই বিবেচিত ছিলেন। কিন্তু ভোটের রায় তাদের পক্ষে যায়নি। বাস্তবতা কঠিন, ভোটের বাক্স কঠোর। বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের পরাজয় শুধু একটি আসনের পরাজয় নয়, এটি একটি রাজনৈতিক বার্তা। কক্সবাজারে হামিদুর রহমান আজাদ, সুনামগঞ্জে শিশির মনির, এই হারগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়, এগুলো একত্রে একটি প্রবণতার ইঙ্গিত দেয়। 11 দলীয় জোটের অংশ খেলাফত মজলিস নেতা মামুনুল হকের পরাজয়ও তেমনি প্রতীকী। ভোটের ব্যবধান কম বা বেশি হওয়া এখানে মুখ্য নয়, মুখ্য হলো জনরায় তার বিপক্ষে গেছে। অন্যদিকে জয় পেয়েছে প্রধান ধারার দলগুলো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জামায়াত এবং এনসিপির সমর্থিত কয়েকজন প্রার্থী সংসদে পৌঁছেছেন। আবার হেরেছেন জাতীয় পার্টির জিএম কাদের কিংবা ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিমের মতো প্রভাবশালী নেতারা। রাজনীতিতে জয় পরাজয় অস্বাভাবিক নয়, কিন্তু বাংলাদেশের সমস্যা শুরু হয় তখনই যখন পরাজয়কে রাজনৈতিক বাস্তবতা হিসেবে না দেখে ষড়যন্ত্র হিসেবে ব্যাখ্যা করা হয়। ভোটের পরপরই অভিযোগ উঠেছে ফলাফল স্থগিত, বিলম্ব এবং বদলের চেষ্টা নিয়ে। ঢাকা 8, 13, 17 এই আসনগুলো ঘিরে প্রশ্ন উঠেছে। ঢাকা 4 এবং 16 ফল ঘোষণার পর স্থগিতের ঘটনাও সন্দেহ বাড়িয়েছে। কিছু গণমাধ্যম আগেভাগেই একটি দলকে 200-র বেশি আসনে বিজয়ী ঘোষণা করেছে, এটিও বিতর্ক তৈরি করেছে। এই অভিযোগগুলো তদন্তযোগ্য, প্রশ্ন তোলার অধিকার সবার আছে, কিন্তু এখানে একটি লাল রেখা আছে। এই লাল রেখার নাম রাষ্ট্রীয় স্থিতিশীলতা। যদি এই অভিযোগের ভাষা রাস্তায় নামে, যদি বক্তব্যের বদলে অবরোধ আসে, যদি মিছিলের বদলে সংঘর্ষ শুরু হয়, তাহলে পরিস্থিতি আর রাজনৈতিক থাকে না, তখন তা রাষ্ট্রীয় সংকটে রূপ নেয়। বাংলাদেশ এই পথ খুব চেনে, খুব ভালোভাবেই চেনে। 2013, 14, 23 প্রতিবারই নির্বাচন ঘিরে অচলাবস্থা তৈরি হয়েছে। প্রতিবারই সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্ধ হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, থমকে গেছে অর্থনীতি, বেড়েছে প্রাণহানি। আজকের বাংলাদেশ সেই জায়গায় নেই, এই কথা বলার সুযোগ নেই। আবার সেই জায়গায় যেতে চায়, এ কথাও কেউ বলছে না। এই বাস্তবতায় জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা যদি ফলাফল পুরোপুরি প্রত্যাখ্যান করে, যদি নির্বাচনকে ইঞ্জিনিয়ার্ড বলে, রাস্তায় নামার বার্তা দেয়, যদি জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটকে রাজনৈতিক অস্ত্র বানানোর চেষ্টা হয়, তাহলে পরিস্থিতি হাতছাড়া হতে সময় লাগবে না। রাষ্ট্র কখনো শূন্যতা সহ্য করে না। অস্থিরতা হলে শক্তি সেখানে ঢুকে পড়ে, তখন রাজনীতি আর নাগরিক অধিকারের জায়গায় থাকে না। আজ নির্বাচন কমিশনের দিকে আঙুল উঠছে। বাংলাদেশ নির্বাচন কমিশনের দায়িত্ব প্রতিটি আসনের ফল স্বচ্ছভাবে প্রকাশ করা। সেই দাবি যৌক্তিক, কিন্তু কমিশনের সমালোচনা আর রাষ্ট্রযন্ত্র অকার্য করার ডাক এক জিনিস নয়। বিশ্ব তাকিয়ে আছে বাংলাদেশের দিকে, অভিনন্দন এসেছে বিভিন্ন দেশ থেকে। আন্তর্জাতিক কূটনীতিতে নির্বাচন মানে শুধু ব্যালট নয়, এটি গ্রহণযোগ্যতা। এখন প্রশ্ন একটাই: পরাজিত পক্ষ কি করবে? রাজনৈতিক পরিপক্কতা মানে নিঃশর্ত আত্মসমর্পণ নয়। রাজনৈতিক পরিপক্কতা মানে সময় নেয়া, তথ্য যাচাই করা, আইনি পথ অনুসরণ করা। আদালত আছে, কমিশন আছে, গণমাধ্যম আছে। রাজপথ সবকিছুর সমাধান নয়। যদি এই ফলাফল মানা না হয়, যদি বার্তা যায় আমরা মানি না, তাহলে যারা জিতেছে তারাও নিরাপদ থাকবে না। প্রশাসন চাপে পড়বে, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী বিভ্রান্ত হবে, বিনিয়োগ থামবে, মানুষ আতঙ্কিত হবে। এই অরাজকতার দায় তখন কার? ইতিহাস খুব নির্মম। সে আবেগ বোঝে না, ফলাফল দেখে। জামায়াত এবং তাদের মিত্রদের সামনে আজ দুটি পথ খোলা। একটি পথ আগের, সন্দেহ, প্রত্যাখ্যান, উত্তেজনা, সংঘর্ষ। এই পথে শেষ পর্যন্ত কেউ জেতে না। অন্য পথ কঠিন কিন্তু দায়িত্বশীল। ফলাফল নিয়ে আপত্তি থাকলে তা আইনি প্রক্রিয়ায় তোলা, রাজনৈতিকভাবে সংগঠিত থাকা, সংসদের ভেতরে বাইরে গণতান্ত্রিক লড়াই চালানো। এই পথেই দেশকে বাঁচায়, রাজনীতিকেও
টিকিয়ে রাখে। বাংলাদেশ এখন পর্যন্ত স্থিতিশীল আছে, কিন্তু ভুল সিদ্ধান্ত নিলে ভালো দেশও দ্রুত অস্থিতিশীল হয়ে যায়। আজকের প্রশ্ন তাই জয় পরাজয়ের নয়, প্রশ্ন রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে, এবং সেই ভবিষ্যৎ নির্ভর করছে পরাজয়কে কিভাবে গ্রহণ করে তার উপরে।